ওয়েলকাম টু দেশপর্দেশ চ্যানেল। আজকে আমরা শীতের রোদ মেখে আমরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। সেটা হচ্ছে গিয়ে একদিনের প্রোগ্রাম। কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটার দূরে নিমপিট হয়ে কৈখালি, এটা হচ্ছে কি বারুইপুরের জয়নগর মজিলপুরের অন্তর্গত একটি জায়গা, দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত, মাতলা নদীর তীরে। আমরা এখন যাত্রাপথে সাময়িক বিরতি দিয়েছি, একটু ব্রেকফাস্ট করব এখানটায় বারুইপুরের কাছে। আপনারা যদি বাইপাস ধরে আসেন মোটামুটি 2 ঘন্টা 2 লাগবে নিমপিট যেতে। এই হচ্ছে কি আমরা এখানটা এখন সবাই ফ্যামিলি নিয়ে এসেছি, সবাই বসে গেছে। আপনাদের পরবর্তী একদম সোজা নিমপিটি নিয়ে দেখাবো, ভালো লাগবে। আপনারা একদিনের প্রোগ্রামে ওয়ান নাইট স্টে করলে ভালো হয়, বাট আপনি একদিনও দিনে দিনে ঘুরে আসতে পারেন। আমরা অবশেষে নিমপিট রামকৃষ্ণ আশ্রমে এসে পৌঁছালাম এইমাত্র। এই হচ্ছে নিমপিট রামকৃষ্ণ আশ্রম, এই হচ্ছে এন্ট্রি গেট। আমরা এখন গেটের ভেতর দিয়ে ঢুকবো ভেতরে। খুব সুন্দর সাজানো গোছানো। আজকে প্রচুর দর্শনার্থী এসেছে, সবাই গাছের গোড়ায় ছাওয়াতে বসে আছে, আর একটু পরে ভোগ প্রসাদ দেবে। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের অফিস ঘর। এই হচ্ছে সুন্দর সাজানো বাগান, এখানে বিভিন্ন রকমের ফুল এরা নিজেরাই চাষ করে রং বেরঙের সমস্ত ফুল। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আপনাদেরকে বাইরে থেকে যতটা পারবো দেখাবো। বেশ চারিদিকে পাম গাছের সারি রাস্তাটাকে একটা অপূর্ব সৌন্দর্য করেছে, দুদিকে প্রচুর গাছ। এই হচ্ছে কি মূল মন্দির, চারিদিকে সবুজ আর সবুজ। প্রচুর দর্শনার্থী আজকে এসেছে। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই মূল মন্দিরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না। আমি এখান থেকে সাইডগুলো দেখাচ্ছি। কি সুন্দর ছোট গাছ, কত বড় বড় বেল হয়ে আছে। চন্দ্রমল্লিকা প্রচুর গাছ হয়ে আছে, এখনো ফুল ফোটেনি। শীত পড়েছে, সব গাছেই কড়ি এসে গেছে, আর কদিনের মধ্যেই ফুল ফুটবে। এই হচ্ছে কি মূল মন্দির। মূল মন্দিরের চারিদিকে বিভিন্ন রকম রঙের গাঁদা ফুল, ডালিয়া ফুল, ওদিকে চন্দ্রমল্লিকা ফুল, খুব সুন্দর লাগে। ওদিকে পিটুনিয়া গাছের সব সমস্ত টবে পিটুনিয়া, রং বেরঙের পিটুনিয়া, সিজন ফ্লাওয়ার। ওইদিকে যাওয়া নিষেধ, তাই ওদিকে যাবো না, এখান থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন বেলিয়া, বেল গাছের বেল দেখুন কত বড় বেল হয়ে আছে। এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের ফুল হয়ে আছে। এই হচ্ছে মূল আশ্রম। কি সুন্দর রাস্তা। এইখান থেকে আমরা বেরিয়ে এরপর যাব কৈখালি। এটা 1960 সালে স্বামী বুদ্ধানন্দ মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছে। মন্দিরটি অনেকটা বেলুর মঠের অনুকরণে করা। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সহায়তায় এই মন্দিরটি তৈরি করেছে। এখানকার লোকাল দরিদ্র পরিবার থেকে বাচ্চাদের সেবামূলক কাজকর্ম, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য এই আশ্রম তৈরি হয়েছে। এই হচ্ছে মূল মন্দির, পুরোটাই বেলুর মঠের অনুকরণ। কত সুন্দর লাগছে দেখতে। এর পাশে আছে শারদা আশ্রম। এইখানে রামকৃষ্ণ মিশনের ছেলেদের স্কুল আছে, আর পাশে শারদা আশ্রম আছে, মেয়েদের স্কুল আছে। এখানে খুব কম খরচে থাকারও বন্দোবস্ত আছে। যারা অত্যন্ত গরিব তারা এইখানে থেকেই পড়াশুনো করেন।
পাশে ফুটবল খেলার মাঠ। তোমরা কি এই স্কুলে পড়ো? কোন ক্লাসে? এখানে কত থেকে কত পর্যন্ত আছে? তোমরা এখানেই থাকো? বাড়ি কোথায় তোমাদের? আমার বাড়ি আছে সন্দেশখালী। সন্দেশখালী। বাড়িতে একবার যাও মাসে? হ্যাঁ, যখন শুনলেন এখানে বাচ্চারা যারা এখানে পড়াশুনো করে তাদের নিয়ম প্রণালী কিছু আছে। এই হচ্ছে ছাত্রাবাস এবং স্কুল। ওইখানে সমস্ত স্টুডেন্টরা স্নান করছে, লাইন দিয়ে কল রয়েছে। এইখানে পড়াশোনা হচ্ছে স্কুল। এই হচ্ছে খেলার মাঠ। রামকৃষ্ণ মিশনের একটা সিস্টেম আছে, এদের নিয়ম কানুন বেশ সুন্দর। বাচ্চারা ছোট থেকে ঘুম থেকে উঠেই এদের প্রেয়ার করানো হয়, তারপরে স্কুলে পড়ার পর সন্ধ্যায় প্রেয়ার করা হয়। এদের অনেক নিয়ম নীতি আছে যেগুলো এরা যদি এখন থেকেই মানে, এরা ভবিষ্যতে প্রত্যেকেই এর জন্য স্ট্যান্ড করতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। খুবই সুন্দর ব্যবস্থা। এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের নিমপিটের অফিস। যারা আপনারা কৈখালীতে রামকৃষ্ণ মিশনে আশ্রমে থাকতে চান, নাইট স্টে করতে চান, তাদের এইখান থেকে বুকিং করে যেতে হবে। এছাড়াও এখানে ভোগের প্রসাদ খেলে এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে। 10 টাকা করে দুপুরের মিল এখানে খেয়ে আপনারা কৈখালী যেতে পারেন। আর কৈখালীতে থাকার জন্য এখানটায় 600 টাকা প্রতিজন, ডবল বেডেড রুম, থাকা খাওয়া সমেত। এইখান থেকেই আপনাদের বুকিং করে যেতে হবে। এছাড়াও ফোনেও আপনি 1 মাস আগের থেকে বুকিং করতে পারেন। এখন আমরা যাব শ্রী সারদা মায়ের আশ্রমে। রামকৃষ্ণ আশ্রম দিয়ে সারদা মায়ের আশ্রম যাওয়ার পথে একটি মন্দির, এটা হচ্ছে হর পার্বতীর মন্দির। এই হচ্ছে মন্দিরের বাইরের আকৃতি। ভেতরটাতেও আপনাদেরকে দেখাই। এইখানে নিশ্চয়ই ফটো তোলা নিষিদ্ধ নয়। বাহ, সুন্দর। এখানে অনেক লোক বসে আছেন। ওগুলো কি? কি বানাবে? এটা তাহলে ওই বর বউয়ের মুকুট যে হয় সেগুলো, ঠাকুরের মুকুটও তো হয় এতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পথের মধ্যে হঠাৎ করে দেখা পাওয়া একটা বিষধর সাপ আর কি। বাচ্চা বলছে লোকাল লোক দাঁড়াস না, ডিস্টার্ব করব না, ওর পথে চলে যাক, আমরা আমাদের পথে যাই। আপাতত সারদা মায়ের স্কুলে। এই সারদা মায়ের আশ্রমের দিকে এবার যাচ্ছি। কি সুন্দর রাস্তা, দুদিকে পাঁচিল দিয়ে ঘেরা, তার মধ্যে সমস্ত তীর্থযাত্রী যাচ্ছে। দেখুন চারিদিকে গাছ ঘেরা, এগুলো তো আমরা শহরে পাই না। কি সুন্দর পুকুর, পুকুর চারিদিকে বিভিন্ন ফলের গাছ। আমরা অবশেষে নিমপিট শ্রী সারদা আশ্রমে এসে পৌঁছালাম। ভিলেজ নিমপিট, পোস্ট অফিস নিমপিট আশ্রম, সাউথ 24 পরগনা। এখন কথা বলা যাবে না কারণ বাচ্চাদের স্কুল চলছে। এটা হচ্ছে মেয়েদের স্কুল। সমস্ত শৃঙ্খলবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কোনো পরীক্ষা চলছে। সমস্ত বিদ্যার্থী, তাদের গার্জিয়ানরা বাইরে অপেক্ষা করছে। এই হচ্ছে স্কুল, এই হচ্ছে নিমপিট সারদা আশ্রম বিদ্যা মন্দির। এখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশিষ্ট স্থান অর্জন করে। এরা ভবিষ্যতে অনেকে অনেক রকম নিজের পেশায় নিযুক্ত হয়ে যায় এখান থেকে। সার্ভিসটা হচ্ছে এদের মূল মোটো। ছোট থেকে এদের যে স্কুলে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে সেবা। সেবা হচ্ছে মানুষের পরম ধর্ম। সেই শিক্ষাটা এদের প্রথম থেকেই ঢুকিয়ে দেওয়া হয়, যার জন্য সকাল থেকে এরা প্রেয়ার করে। এই যে সমস্ত জমিতে যে চাষবাস হচ্ছে তারও কিছু সাহায্য করে এরা। বাহ, সুন্দর বাঁধানো ঘাট, পুকুরে সবাই পড়াশুনো করছে। তোমরা কি পরীক্ষার্থী এবারের? কোন ক্লাস সব?
বাহ, ভেরি গুড। সায়েন্স নিয়ে পড়ছো নাকি? এই এটা কি এখন তোমাদের পড়াশোনার সময় নাকি? ক্লাস কখন হবে? স্কুল হচ্ছে না, বাচ্চাদের পরীক্ষা হচ্ছে। ও, এখন ছুটি, সেই ছুটির সাথে পড়াশোনা করছো, ভেরি গুড। এই হচ্ছে সারদা মন্দির। এটা আমি পেছন দিকে এসে নিচ্ছি, হয়তো এটাই এন্ট্রান্স। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের সামনে এইদিকে নার্সারি করা রয়েছে, চারিদিকে সাপ আর সাপ। আসার পথে একটা সাপ আপনাদের দেখিয়েছি, আবার দেখেন মিশনের ভেতরে একটা সাপ যাচ্ছে, একটা দাঁড়ার সাপ। আগে একটা রাস্তার মধ্যে আপনাদেরকে দেখিয়েছি, ওইটা একটু অনেক ছোট ছিল, এইটা আরো অনেক বড়। দেখুন এখানে খুব সাবধানে এগোতে হচ্ছে, কারণ অলরেডি দুখানা সাপ আমিও দেখে নিয়েছি, তাই এখন ভয় লাগছে এদিক ওদিক যেতে। বাট রাস্তার যে একদম পাশাপাশি যে গাছগুলো আছে সেগুলো দেখালাম। এখানে সবেদা গাছে প্রচুর সবেদা ফলে আছে। সবেদা, কত বড় গাছ, ভরে আছে সবেদা। আমরা নিমপিট দেখলাম, এখন আবার কৈখালি যাচ্ছি, সেইখানে মাতলা নদীর পাড়ের সৌন্দর্যও দেখব এবং নিমপিট কৈখালির আশ্রমও দেখব। কিন্তু যাওয়ার পথের যে সৌন্দর্য, গ্রাম বাংলার শীতের যে একটা প্রকৃতি অন্যরূপ সাজ নেয়, সেটা কিছুটা না দেখালে তো অপূর্ণ থেকে যায়। এই হচ্ছে কৈখালি পর্যটনাবাস। এইটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, কিন্তু সম্পূর্ণরূপে পরিচালনা করে আমাদের নিমপিটের রামকৃষ্ণ আশ্রম থেকে, যেটা আগেও আমি বলেছি। প্রতিজনা 600 টাকা করে, খাওয়া এবং থাকা সমেত। এই হচ্ছে কৈখালি পর্যটকাবাস। সামনে ম্যানগ্রোভের অরণ্য, ওই পাশে মাতলা নদী দেখা যাচ্ছে। আমরা একটু পরে মাতলা নদীতে যাব। আমরা এইমাত্র এসে পৌঁছালাম। এই পর্যটকাবাসে আপনারা না থাকলেও আপনারা এখানে খেতে পারবেন। তাহলে এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনে গিয়ে যোগাযোগ করতে পারেন কত কি নেবে। আমরা যদি পরে আসি সেই তথ্যটাও আপনাদেরকে দিয়ে রাখবো। পর্যটনাবাস থেকে বাইরে বেরোলেই কি সুন্দর দৃশ্য দেখুন। এই হচ্ছে মাতলা নদী। এবার আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন? কলকাতা থেকে আসতে গেলে সব থেকে বেটার অপশন হচ্ছে শিয়ালদহ দক্ষিণ শাখায় আসবেন। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ট্রেনে করে জয়নগর মজিলপুর নামবেন। জয়নগর মজিলপুর নেবে, ওখান থেকে টোটো, অটো বা ভ্যানে করে আপনারা আসবেন হচ্ছে গিয়ে নিমপিট সারদা আশ্রম। সেখান থেকে আপনি ইচ্ছা করলে রিজার্ভ অটো বা টোটো করে নিতে পারেন, 450 থেকে 500 টাকা করে নেবে। আর যদি শেয়ারে আসতে চান তাহলে ওখান থেকে আপনাকে 40 টাকা নেবে হচ্ছে গিয়ে জামতলা বাজার। জামতলা বাজার থেকে আবার শেয়ার গাড়ি করে 30 টাকা করে নেবে, এই কৈখালি আসতে পারবেন। এই কৈখালি এসে এক রাত থাকলে খুবই ভালো লাগবে আপনাদেরকে। আমাদের সময় কম, আমরা আজকে এসেছি, আজকেই চলে যাব। এখন দেখা যাক কতটা কি আপনাদেরকে দেখাতে পারি। চেষ্টা করব এখান থেকে ঝড়খালি যাওয়ার, জানি না ফেরি সার্ভিস পাবো কিনা, তাহলে সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই নদী থেকে সদ্য তুলেছে জালে করে এই মাছ। দেখুন এইসব চিংড়ি তো আমরা আর বাড়িতে পাই না, এখন যা বাড়িতে পাই সব চাষ করা চিংড়ি, তার না আছে স্বাদ, না আছে গন্ধ। এগুলো হচ্ছে নদীর চিংড়ি, এর আলাদা একটা স্বাদ হবে। এই লাল লাল চিংড়ি, এই দিয়ে কি বড়া হবে মাসি? বড়া চিংড়ি আলাদা। এটা দিয়ে কি হবে? আলু দিয়ে, সর্ষে দিয়ে ঝোল। আরে সাবাস, যা লাগবে না খেতে। আরো বিভিন্ন রকম মিশানো মাছ আছে, এনারা বাছাই করছে। আমরা একটা দেখে আসি নদীটা, তারপরে বোঝা যাবে কি আছে। এই হচ্ছে মাতলা নদী, ওইটা মাতলা, আর এটা খাল। আর বিদ্যাধরী এর উপরে বিদ্যাধরী। আচ্ছা, মেন হচ্ছে গিয়ে সুন্দরবন বদ্বীপ অঞ্চল। এইখানটা হচ্ছে গঙ্গা, পদ্মা, আর ওদিক দিয়ে আসাম থেকে বয়ে আসছে ব্রহ্মপুত্র নদী, প্লাস এদিকে আরো মাতলা, আরো অনেক ছোট ছোট রিভার, ছোট ছোট ক্যানেল,
এইসব নিয়ে প্রচুর দ্বীপ হয়েছে। এই দ্বীপগুলোর মধ্যে প্রচুর, হ্যাঁ এখানে আশ্রম আছে, রামকৃষ্ণ মিট আশ্রমে। মহারাজ নমস্কার, আমরা একটু পরে আসবো আশ্রমে। প্রচুর দ্বীপ আছে, সেই দ্বীপগুলোতে ম্যানগ্রোভ, অ্যাকচুয়াল ম্যানগ্রোভ ফরেস্টেরই এইটা হচ্ছে গিয়ে মূল স্থান। সেই ম্যানগ্রোভ ফরেস্টে বিভিন্ন দ্বীপে ভর্তি। এইখানটায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে হচ্ছে গিয়ে সুন্দরী, গরান, গেওয়া, তারপরে গোলপাতা, আরও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে এবং বিভিন্ন প্রজাতির প্রাণীও রয়েছে। তার মধ্যে বিখ্যাত আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তারপরে কুমির রয়েছে, আরও অনেক প্রজাতির পাখি রয়েছে, মাছ রয়েছে, 122 প্রজাতির মাছ রয়েছে এই নদীতে। এখানকার আশেপাশের লোকেদের মূল উপজীবিকাই হচ্ছে গিয়ে এই যে নৌকা করে নদীতে মাছ ধরবে, মাছ ধরে লোকাল বাজারে বিক্রি করে, প্লাস পর্যটকরা তো আছেই। পর্যটক এখন প্রচুর পরিমাণে আগমন হচ্ছে, সেই পর্যটকদের থেকেও ভালো রকমের এখনো ইনকাম হয়। তবে এই হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ অরণ্য। এই ম্যানগ্রোভ অরণ্য 2009 সালে যে আয়লা পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়েছিল, তার অধিকাংশ ঝড়ের ঝাপটাটাই এই ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে নিয়েছিল, যার ফলে ম্যানগ্রোভ ফরেস্টের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এখন আবার সব সেই ম্যানগ্রোভ ছোট ছোট চারা লাগাচ্ছে। ওই পারেই হচ্ছে গিয়ে ঝড়খালি। আমরা এখন বোটে করে ঝড়খালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইখানটায় একে একে আমার পরিবারের সমস্ত লোক উঠছে। এই ভাই আমাদের খুব সহযোগিতা করেছে, ধন্যবাদ এর জন্য। আপনারা দেখুন মাতলা নদী, যারা এখানে এসে থাকবেন তাদেরকে বলবো বিকেলবেলা যখন সানসেট হবে তখন অন্তত একটা নৌকা ভাড়া করে পারে পারে ঘুরে বেড়াবেন। নদীর বুকে সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এবং পরের দিন সকালবেলা একই রকম ভাবে সূর্যোদয়ের সৌন্দর্যও আপনারা উপভোগ করতে পারবেন। এই ঝড়খালিতে যেখানে যাচ্ছি আমরা, ওইখানটায় ব্যাঘ্র রেস্কিউ সেন্টার আছে। যখন বাঘেরা সুন্দরবনের কোনো কারণে অসুস্থ হয় বা লোকালিটিতে এড়িয়ে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়, তখন তাদেরকে রেস্কিউ করে ওই ঝড়খালি ক্যাম্পে রাখা হয়। সেখান থেকে তাদেরকে ট্রিটমেন্ট করে সুস্থ করে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই হচ্ছে ঝড়খালির বৈশিষ্ট্য। ওখানে কুমিরও দেখতে পারবো, হরিণ দেখতে পারবো আশা করি। এই হচ্ছে আপাতত আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি। ও কিহিও বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। সবাই কি সুন্দর লাক্সারি ভাবে বসে আছে। আমরা এই বোটটা ভাড়া করে নিয়েছি কারণ আমরা যে সময় এসে পৌঁছেছি সেই সময় কোনো সার্ভিস ছিল না, তাই আমরা এটা ভাড়া করে দিলাম। দাদা আমাদের থেকে 1400 টাকা নিচ্ছে আপ অ্যান্ড ডাউন। মোট 12 জন যাত্রী এতে যাতায়াত করতে পারবে। এই আমরা ঝড়খালিতে এসে গেছি। ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে। এখানে মূলত সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতার ফরেস্টই বেশি আছে। আরো কোর এরিয়ার মধ্যে গেলে এগুলো আরো বেশি দেখা যায়। এটা অতটা কোর নয়। এইখানটায় একটা রেস্কিউ সেন্টার রয়েছে বাঘেদের, যাই ভেতরে গিয়ে দেখি, আপনাদেরকে দেখাবো। এই ফেরিঘাটে আমরা এসে পৌঁছে গেলাম। আমরা এখন বাঁশের শাখার উপর দিয়ে আস্তে আস্তে করে সবাই টাইগার ক্যাম্পের দিকে যাচ্ছি, রেস্কিউ সেন্টারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ঝড়খালি। লোকে এই সমস্ত ম্যানগ্রোভ বৃক্ষ এখন সমস্ত ওই শ্বাসমূল বেরিয়ে আছে ছোট ছোট। পরেও ওইখানে গিয়ে আরো বড় বড় শ্বাসমূল দেখাবো। ওই যে কাকড়ারা সব দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এই হচ্ছে সুন্দরী গাছ। এই কাঠ খুব সুন্দর হয় এবং শক্ত হয়। পিক্টোরাল সিরিজ অফ টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ। এই যে সমস্ত বাঘগুলোকে রিলিজ করে গভীর জঙ্গলে, সাঁতরে চলে যায়। সুন্দরবন এরিয়ায় এসে গেছি। সত্যিকারের বাঘ দেখতে পারি কি আর না পারি। ওই দেখুন কি সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে হাতি, ডলফিন, বক,
বিভিন্ন রকম নৌকা দিয়ে সাজিয়ে রেখেছে পার্কটা। পোষ্য পানি নিষিদ্ধ। এই দেখুন, এখানে টিকিট কাটো। কত করে টিকিট? মাত্র 30 টাকা করে পার হেড। আমাদের দিন 8টা টিকিট। আমরা এখন হেঁটে যাচ্ছি বাঘ দেখবো বলে। দেখি আমাদের জন্য বাঘ বাবু কি বসে আছে নাকি। বসে আছে। দেখা যাক। এই হচ্ছে কুমির। এই দেখুন, একটা কুমির শুয়ে আছে। দূরে একটা বাঘ দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। বহু দূরে ওই টিলাটার উপর ওই যে বাঘটা ঘুরছে, এই নিচের দিকে আসবে আশা করি। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। এই যে এইখান থেকে বেরোচ্ছে, দেখো এই যে সামনে। দেখুন, পুরো বাঘটা এবার দেখা যাচ্ছে। এবার পুরো বাঘটা দেখা যাচ্ছে। ঝড়খালি টাইগার প্রজেক্টের বাঘ আমরা দেখতে পেলাম। খুব অল্প হলেও, দূর থেকে হলেও দেখতে পেয়েছি। এরপরে আমরা গিয়ে কৈখালির রামকৃষ্ণ আশ্রমে যাব, সন্ধ্যারতি যদি পারি দেখতে। এপারে আসলে পরেও খাওয়ার অনেক দোকান আছে। আপনারা ভাত, নদীর মাছের ঝোল খেতে পারবেন। 80 টাকা করে মিল। চিংড়ি মাছ দিয়ে তরকারি, ডাল, ভাজা আমরা খাবো এখন গিয়ে। আর বাথরুমেরও ব্যবস্থা আছে ভেতরে, কোনো অসুবিধা নেই। ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার ঘুরে এসে বাইরে বেরিয়ে এই জয়দীপ হোটেলে খাবেন। এখানকার খাওয়ার মান বেশ সুন্দর। এখানে ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, মাছের ঝোল, 80 টাকা করে নেবে প্লেট। এবার খেয়ে আপনারা লঞ্চে করে কৈখালির উদ্দেশ্যে রওনা দিন। আমরা ঝড়খালিতে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন আবার কৈখালি ফেরার উদ্দেশ্যে আমাদের লঞ্চে উঠে পড়েছি। এখন আমাদের লঞ্চ হেরোভাঙা নদীর উপর দিয়ে যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন সুন্দরবনের এরিয়া, পুরো ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা পুরো এই বনটা। বিকেলে পড়ন্ত সূর্যের আলো হেরোভাঙা নদীর উপর পড়ে দেখুন একটা ইমেজ তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছে। এরপরে আমরা সূর্যাস্ত মাতা নদীতে যখন পড়ব, আশা করি তখন সূর্যাস্তটা দেখতে পারবো। আমরা ঝড়খালি ভ্রমণ শেষ করে এসে এখন কৈখালি রামকৃষ্ণ আশ্রমে প্রবেশ করছি। প্রবেশ করার সামনেই দেখতে পাবেন একটি কুটির। এই কুটিরে এই রামকৃষ্ণ মিশনের মূল প্রতিষ্ঠাতা অর্থাৎ স্বামী বুদ্ধানন্দ মহারাজের বিগ্রহ রাখা আছে। এরপর আমরা এখান থেকে আস্তে আস্তে মূল রামকৃষ্ণ আশ্রমের দিকে যাব। এই হচ্ছে কি মূল মন্দির। এরপর আমরা মূল মন্দির দর্শন করে পেছন দিকে, রামকৃষ্ণ ভিতরে অনেকটা জায়গা নিয়েই আশ্রম, তো ভেতরে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করা হয়। পুকুর আছে, পুকুরে প্রচুর মাছ চাষ করা হয়। এটা আশ্রমের পেছন দিকে অবস্থিত সাইক্লোন রেস্কিউ সেন্টার। মূলত আশেপাশের গ্রামে যত কাঁচা বাড়ি আছে, সমুদ্র যদি কোনো গভীর নিম্নচাপ হয় তখন এদেরকে উদ্ধার করে এনে এই সাইক্লোন সেন্টারে রাখা হয় এবং যতদিন থাকে ততদিন তাদের দেখভাল এবং সেবা কার্য এই রামকৃষ্ণ আশ্রমের আবাসিকদের দ্বারাই পরিচালিত হয়।
কৈখালী আশ্রমে সান্ধ্যকালীন আরতি দেখিয়ে আজকের ব্লগ আমি এইখানেই শেষ করলাম। আবার আগামী পর্বে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।